আমরা চলে এসেছি, নেতাজি এক্সপ্রেসে উঠে পড়েছি, আর চারিদিকে নেতাজির ছবি রয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে। আজ আমি জার্নি শুরু করছি 12311 নেতাজি এক্সপ্রেসে করে, গন্তব্য চণ্ডীগড়। কিন্তু এই ট্রেন শেষ পর্যন্ত যায় কালকা। আমি নামবো চণ্ডীগড়ে। এই ট্রেনের আমাদের প্রত্যেকের কাছেই একটা আলাদা সম্মান প্রাপ্য থাকে, কারণ এটা শুধুমাত্র একটা রেলওয়ে লাইন নয়, এটা ইতিহাসের পথ। 1941 সালে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে গোপনে দেশত্যাগের পথে রওনা দেন। তিনি গোমো স্টেশন থেকে সেই সময় কালকা মেলে চড়ে উত্তর ভারতের দিকে পাড়ি দিয়েছিলেন। তার সেই সাহসী পদক্ষেপ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তীকালে সেই ঐতিহ্যবাহী কালকা মেলই নতুন পরিচয় ফিরে এসেছে আজকের নেতাজি এক্সপ্রেস হিসেবে। যেন ইতিহাসের সেই সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমের স্মৃতি এই ট্রেনের প্রতিটা চাকার ঘূর্ণনে, প্রতিটা মজ্জায় আজও বেঁচে আছে। তাই আজকের এই যাত্রা এক মহান আত্মত্যাগের স্মৃতির পথে যাত্রা। আজকে 2026-এর 13ই ফেব্রুয়ারি আমরা যাচ্ছি মানালি, আর রাত্রিবেলার ট্রেন রয়েছে নেতাজি এক্সপ্রেস, সেই ঐতিহাসিক ট্রেনে করে জার্নি। এটা নিয়ে আমার তৃতীয়বার যাওয়া সিমলা মানালি। 9:55 হাওড়া থেকে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। দেখা যাক, কদিন তো খুব বরফ পড়েছে, আমরা কতটা বরফ পাই দেখি। বরফ পাওয়া নিয়ে আমার ছেলের কি মতামত। কিরে, কি মনে হচ্ছে, বরফ পাবো? জানি না, পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। আপাতত এখনো তো আছে ওখানে, এখনো আছে, সেটাই। এরপর হয়ে যেতে পারে। আমরা যেতে যেতে কতদূর কি থাকে সেটাই হচ্ছে ব্যাপার, তাই না? মা, কি বলছো তুমি? পাবো? হ্যাঁ, অবশ্যই। দেখা যাক, মা খুব আশাবাদী। আমরা এত আশা করে যাচ্ছি বরফ দেখবো বলে, তো দেখা যাক, নিশ্চয়ই পাবো আমরা বরফ। এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে। এই যে রয়েছে ঐতিহাসিক হাওড়া ব্রিজ। নেতাজি এক্সপ্রেস সাধারণত 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। এর জন্য একটা সুবিধা হলো, যদি গাড়ি নিয়ে আসো তাহলে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে একেবারে স্টেশনে সরাসরি ঢুকে পড়া যায়। প্ল্যাটফর্ম এন্ট্রির জন্য 300 টাকা একটা চার্জ দিতে হয়। আমরা একেবারে হাওড়া স্টেশনের মধ্যে ঢুকে পড়ছি। ভারী লাগেজ সঙ্গে থাকলে সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয় এইভাবে প্ল্যাটফর্মে ঢুকলে। টাকাটা 300 টাকাটা দিলাম। ক্যাব রোড, একটু এগিয়ে নাবো, কিন্তু বরমশাই এখনো রাস্তায় আটকে জ্যামেতে, মানে একটা টেনশন শুরু হয়েছে। এই যে দেখো, প্ল্যাটফর্মে ডিজিটাল বোর্ডে ট্রেন নাম্বার, কোচ নাম্বার সমস্ত কিছু কিন্তু ডিসপ্লে হচ্ছে। আমাদের কোচ নাম্বার H1, তাই আমরা এখানে চলে এসেছি। তোমরা তোমাদের টিকিটে যে কোচ নাম্বার লেখা আছে সেটা মিলিয়ে নিয়ে সরাসরি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যেতে পারবে। আলাদা করে পুরো ট্রেনের এদিক ওদিক কিন্তু দৌড়তে হবে না। সাধারণত ট্রেন আসবার বেশ কিছুক্ষণ আগে ডিজিটাল ডিসপ্লেতে কোচ পজিশন দেখিয়ে দেওয়া হয়, তাই সময় হাতে নিয়ে এলে খুব সহজেই নিজের কোচের সামনে দাঁড়ানো যায়। ট্রেন ঢুকছে, সেই ঐতিহাসিক এই ট্রেন। আজ আমরা নেতাজি এক্সপ্রেসে H1 কোচে এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছি। এসি ফার্স্ট ক্লাসে যারা টিকিট কাটবে তাদের জন্য দরকারি কয়েকটা কথা বলে দিই। টিকিট কাটার সময় তোমাদের কনফার্ম টিকিট দেখালেও তখন কিন্তু নির্দিষ্ট সিট নাম্বার বা বার্থ নাম্বার জানানো হয় না। অনেক সময় রেলওয়ে নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার কয়েক ঘন্টা আগে চার্ট প্রিপারেশন হয়। সাধারণত 3 বা 4 ঘন্টা আগে ফাইনাল সিট বা বার্থ নাম্বার অ্যালট করা হয়। চার্ট প্রস্তুত হওয়ার পর যাত্রীদের কাছে SMS আসে, তখনই জানা যায় যে ঠিক কোন কোচে বা কোন সিট নাম্বার বা বার্থ নাম্বার তোমাদের দেওয়া হয়েছে। তাই টিকিট কনফার্ম দেখালেও যদি শুরুতে সিট নাম্বার না দেখায় তাহলে চিন্তার কিছু নেই, চার্ট প্রিপেয়ার হওয়ার পরেই সমস্ত ডিটেলস আপডেট হয়ে যায়। ট্রেন চলে এসেছে, একদম 9টায় কিন্তু ট্রেন ঢুকলো 9 নম্বর প্ল্যাটফর্মে। 12311 নেতাজি এক্সপ্রেস, আগে নাম ছিল কালকা এক্সপ্রেস। আজকে আমরা এই ট্রেনে করে যাব চণ্ডীগড়। মালাডির অফবিট যাওয়ার প্রোগ্রাম এবারে, আর সেই ঐতিহাসিক ঐতিহ্য বহন করে চলেছে এই ট্রেন, যে ট্রেনে করে নেতাজি সুভাষচন্দ্র বসু পাড়ি দিয়েছিলেন ইংরেজদের চোখে ধুলো দিয়ে। মা ট্রেনে উঠছে। আমরা চলে এসেছি, নেতাজি এক্সপ্রেসে উঠে পড়েছি, আর চারিদিকে নেতাজির ছবি রয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা, নতুন LHB কামরা সত্যি দেখার মতো। এখনো ওয়াশরুমটা যাইনি, কিন্তু কি ভালো লাগছে। এর আগেও আমরা গেছিলাম, তবে প্রচুর মশা আছে। দরজাটা টেনে দে, টানছে আমার ছেলে। শোনা, দরজাটা টান তো দেখি।
সোজা গিয়ে মা দিকে মনে হয় ওয়াশরুম যাবে তো একই এদিকটা যাও, এদিকটা কাছে আছে। এই যে দরজাটা টেনে এই হয়ে গেল বন্ধ। সামনেই নেতাজির ছবি রয়েছে। আবার এই যে দরজাটা কিন্তু একটুখানি রয়েছে, স্মুথ নয় নাকি? স্মুথ, হ্যাঁ স্মুথই আছে। এই তো এক পেটিতে যটা থাকে নিয়ে না, একটা পেটিতে যটা। এই হচ্ছে এই ট্রেনের করিডোর, আর বাঁদিকে রয়েছে কূপ আর কেবিন। যদি দুজন যাও তার জন্য হচ্ছে কূপ। হানিমুন কাপল যদি থাকো, কিংবা হাজব্যান্ড ওয়াইফ থাকো, কিংবা যাই হোক ফ্যামিলি নিয়ে যদি যাও, খুব সুন্দর কিন্তু দেখো বেড। জল লাগানো কি বিসলারি পানি। এটা হচ্ছে কূপ, আর এখানে কিন্তু সিঁড়ি আছে ওঠার। এটা হচ্ছে কূপ, আর এখানেও জল রাখার জায়গা। অবশেষে আমরা চলে এসেছি কেবিনে, আর 4 জন আছি তাই আমরা কেবিন পেয়েছি। কেবিন আছে 4 জন থাকলে কেবিন, আর 2 জন হলে হচ্ছে কূপ। কূপটাও দেখালাম তোমাদের, খুব সুন্দর ব্যবস্থা। একই রকম, আলাদা কিছু ফেসিলিটি নেই। কূপেও যা আছে কেবিনেও তাই আছে, আর সিটগুলো খুব চওড়া। আচ্ছা, এই হচ্ছে কেবিনের বেড, দেখো বেশ চওড়া প্রশস্ত। হ্যাঁ, শোবার সমস্ত সরঞ্জাম দেওয়া রয়েছে। আর এখানে এই যে লাইট রয়েছে, তার সাথে প্লাগ পয়েন্ট রয়েছে দুদিকে দুটো, নিচেও তাই, রিডিং ল্যাম্প রয়েছে। আচ্ছা, এখানে একটা রাখার জল টল রাখার জন্য জায়গা রয়েছে, নিচে একটা ডাস্টবিন আছে কিছু ফেলার জন্য। আর দুদিকেই কিন্তু রিডিং লাইট রয়েছে, এই যে এদিকেও আছে আর এদিকেও আছে। ঠিক আছে, এখানে একটা আয়না আছে, আর জিনিসপত্র ওপরেও একটা র্যাক রয়েছে। এই দেখো, এখানে কিন্তু একটা কলিং বেল রয়েছে। কলিং বেল প্রেস করলেই যিনি অ্যাটেন্ডেন্ট আছেন সঙ্গে সঙ্গে আসবেন এবং তোমার যে অসুবিধা আছে সেটা শুনবেন এবং সলভ করার চেষ্টা করবেন। সিঁড়ি রয়েছে, এই যে সিঁড়ি দিয়ে সুন্দরভাবে উপরে ওঠা যাবে। আচ্ছা, এখানে হচ্ছে একটা জল রাখার জায়গা, এখানে জামা কাপড় ঝোলাতে পারবে। ওঠার জন্য এখানে একটা হ্যান্ডেল আছে, এটাকে ধরে নিতে পারা যাবে। একদম ঠিক টাইমে, একদম 9:55 ট্রেনটা ছাড়লো। আমরা এবার পাড়ি দিচ্ছি একদম চণ্ডীগড়ের পথে। আর এরপরে কিন্তু প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান। তার আগে আমরা ডিনারটা কমপ্লিট করব। বাড়ি থেকে সমস্ত খাবার করে নিয়ে এসেছি। রাস্তার খাবার, কেনা খাবার আমার খুব একটা পছন্দ নয়, তাই আগে ডিনারটা করি। আর কী কী ডিনারে কী কী এনেছি সেগুলো অবশ্যই দেখাবো। চলছে, এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, চলো। আচ্ছা, ওয়াশরুম যদি অকুপাইড থাকে বেরিয়ে যে এখানে ইন্ডিকেট করবে ওয়াশরুম অকুপাইড আছে। এখানে ওয়াশরুমের একদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর ঠিক উল্টো দিকে আছে শাওয়ার রুম। শাওয়ার রুমটা তোমাদের পরে দেখাচ্ছি। আর সেই সঙ্গে এসি ফার্স্ট ক্লাসে হাইজিন মেনটেন করার জন্য ডিসপোজেবল টয়লেট সিট কভার দেওয়া আছে, যা প্যাসেঞ্জাররা ইউজ করবে বিফোর সিটিং। এছাড়া সব কিছুই রয়েছে, কল, আয়না, লিকুইড সোপ, সেই সঙ্গে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার রুম, হ্যান্ড শাওয়ার রয়েছে, এটা ঠান্ডা গরম জলের ব্যবস্থা আছে, গিজার আছে। যেটা এই যে আর এই যে জামা কাপড় ঝোলানোর জন্য হুক রয়েছে। ডিনার চলছে। কেমন হয়েছে রান্না? শোনা, কেমন হয়েছে রান্না? আমার বাটার চিকেনটা অসাধারণ হয়েছে, কারণ বাড়িতে চলে এসেছে। তার সাথে কি কড়াইশুঁটি কচুরিটা একটু দেখিয়ে দে। কড়াইশুঁটির কচুরি নিয়ে এসেছি কত কষ্ট করে। এই যে বাটার চিকেন, এই যে এটা বাটার চিকেন নয়, এটা চিকেন কারি, আর এই যে কড়াইশুঁটির কচুরি। ঠিক আছে, বাটার চিকেন নিয়ে একটা ইনসিডেন্ট ঘটেছে, আমি আবার লিঙ্ক দিয়ে দিই। যেটা হয়েছে, রান্না করে সকালবেলা দুপুরবেলা লাঞ্চে খেয়েছে আমার ছেলে, কিন্তু তোলার সময় অন্যান্যগুলো তোলা হয়েছে,
ওর জন্য যেটা স্পেশালি আমি আলাদা করে নিয়ে নিয়েছিলাম বাটার চিকেন আর তার সাথে বাসন্তী পোলাও, ওই দুটো আলাদা বাড়ি ফ্রিজে থেকে গেছে। বাদ বাকি নিয়ে এসেছি, চিকেন কারি এনেছি, বাসন্তী পোলাও নিয়ে এসেছি, কিন্তু ওর জন্য যেটা একটু ভালো করে নিয়েছিলাম যে ও ভালো করে খাবে, সেটা বাড়িতে ফেলে চলে এসেছি। ওটার জন্য মনটা একটু খারাপ। তবুও বাড়িতে একটু খেয়েছে বলে সান্ত্বনা। ওর বাবা কী করেছে, মানে আমার যে চিকেন কারি রাগ হয়েছে, খাবে না, তো ওর বাবা অফিস থেকে আসার সময় রেস্টুরেন্ট থেকে ওর জন্য একটু চিকেন কারি নিয়ে এসেছে। মা ভালো হয়েছে তো তাহলে রান্নাটা? মা কিন্তু রুটি খাচ্ছে, মা কড়াইশুঁটি কচুরি খাইনি। যাই হোক, রুটিটা আমার বর কিনে নিয়ে চলে এসেছে, রুটি আমি করিনি। তোমাকে খেতে দিয়ে দিই? না না, আগে তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। এসি কেবিনে এরকমভাবে খাওয়ার একটা আলাদা অভিজ্ঞতা, দারুণ লাগছে। যে দরজা বন্ধ আমাদের, ওরা কিন্তু এসে খবর নিয়ে গেল। ওরা জিজ্ঞাসা করলো যে কালকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট নেবো কি না। ব্রেকফাস্টে আছে পুরি সবজি আছে, তারপরে কি বললো, অমলেট আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, ব্রেড টোস্ট আছে, সমস্ত আছে। তো যাই নেবে 100 টাকা করে। পুরি সবজি বললো 5 পিস থাকবে। তো আমি তো খাবার নিয়ে এসেছি, আমার লাগবে না। আর লাঞ্চেরও তার মানে ব্যবস্থা আছে, কিন্তু এমনি ভালো। আমি বললাম যে মশা রয়েছে, কিছুক্ষণ বাদে বললো যে ঠিক আছে। ওরা কে আসবে বললো ওটা, তো বললো যে ঠিক আছে কিছুক্ষণ বাদে এসে মশার জন্য কিছু ব্যবস্থা হয়তো করবে। আর জল কিন্তু প্রথমেই ছিল না, যেহেতু যখন ইঞ্জিনটা অ্যাটাচ হলো তারপরে কিন্তু জলটা এসেছে, নতুন এটা সিস্টেম। তারপরে এখন কিন্তু জল রয়েছে। বর্ধমান স্টেশনে ট্রেন ঢুকছে। আমাদের ট্রেন 13 মিনিট লেট রয়েছে। বর্ধমান ক্রস করলো, এরপরে স্টেশন হচ্ছে দুর্গাপুর, তারপরে স্টেশন হচ্ছে আসানসোল জাংশন। বাইরেটার অন্ধকার খুব হচ্ছে, মাঝে মাঝে একটু একটু আলো দেখা যাচ্ছে। দরজার যে নাম্বারটা দেওয়া রয়েছে, আমাদের এখানকার স্টাফ এসে বললেন যে আপনাদের যদি রাত্রিবেলা কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন, ওরা সঙ্গে সঙ্গে আসবে। আর ভেতরেও কিন্তু বেল আছে, বেল আগেই করে রেখেছি। তো এখানে একটা চাদর আছে, দুটো, একটা টাওয়াল আছে। মাকে বিছানা করে দিই। এখানে সব কাজের শেষ নেই। মা উঠছে, সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমার মা কিন্তু একদম ফিট, এইরকম দরকার, অ্যাক্টিভ হতে হবে এরকম। ব্যাস, নাও শোবে তো নাকি? হ্যাঁ একটু বাদে, একটু বাদে। তাহলে এখন বসে থাকবে? 12টা বাজে গো। এবার শোবো। দুর্গাপুর ক্রস করলো, সিটকিনিটা দিয়ে দিলাম, লক হয়ে গেল, পর্দা টানলাম, ব্যাস। এই হচ্ছে সুবিধা। পুরো যেন মনে হচ্ছে নিজেদের ঘরের মধ্যে রয়েছি। আর দুর্গাপুর বেরোচ্ছে, আর বেরোচ্ছি না, এবার শুয়ে পড়ি। মা এদিকে একটু তাকাও, মা দেখ বাইরের জানলা দিয়ে দেখছে। তুই ঘুমোবে না মা? রাত্রিবেলা কি বাইরের দিকে তাকিয়ে থাকবে? সত্যি তাই। চলো শুয়ে পড়ো এবার। হ্যাঁ কি গো, মর্নিং ফ্রম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। 662 কিলোমিটার আমরা ক্রস করলাম। এই যে আমার এটা খুব প্রিয় খাবার, এটা এর ভেতরে থাকে, ছেঁড়া হয়ে গেছে, দেখা একটুখানি। আমার ছেলে খাচ্ছে। এই যে আমন্ড থাকে, এটা আমার খুব প্রিয়, আমার ছেলের খুব প্রিয়। আমার আমন্ডগুলোতে ক্যারামেল দেয়া থাকে আমন্ডে, দারুণ লাগে খেতে। আর আমার মায়ের এই যে ছোলা বাদাম খাচ্ছে, ওটা আমার মায়ের প্রিয়। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো মির্জাপুর। 724 কিলোমিটার ক্রস করলাম। এখানে 2 মিনিট দাঁড়াবে, 26 মিনিটের মতন ট্রেন লেট রয়েছে। এরপরেই হচ্ছে প্রয়াগরাজ। তার আগে আমরা কিন্তু ওই যমুনা নদীর ব্রিজটা দেখতে পাবো। মির্জাপুর স্টেশন 2 মিনিট দাঁড়ানোর কথা, একটু বেশিক্ষণই দাঁড়ালো।
omelette, bread omelette, pasta. আমরা এই মুহূর্তে নৈনি ব্রিজ ক্রস করলাম। এটা হচ্ছে ঠিক যমুনা নদীর ওপরে এই ব্রিজটা, আর প্রয়াগরাজের আগেই ঠিক পরে। অসাধারণ লাগে যমুনা নদীর ওপরে। তবে যমুনা নদীর অনেকাংশেই দেখলাম যে চড়া পড়ে গেছে, কিন্তু ওপর থেকেই এই ব্রিজটা দেখার একটা কিন্তু প্রচুর আকাঙ্ক্ষা থাকে প্রত্যেকবারের মতন এবারেও। আর ঐতিহাসিক জায়গা হচ্ছে প্রয়াগরাজ, একবার নামবো এখানে। আমরা অনেকটা পথ এগিয়ে এলাম, এখন আমরা ইউপির ওপর দিয়ে যাচ্ছি, উত্তরপ্রদেশের ওপর দিয়ে। আমরা এই মুহূর্তে এলাম প্রয়াগরাজ জাংশনে। 813 কিলোমিটার ক্রস করলাম, 10 মিনিটের মতন লেট রয়েছে, 10:30টায় ঢোকার কথা। হাওড়া থেকে চণ্ডীগড় পর্যন্ত নেতাজি এক্সপ্রেসের দূরত্ব 1695 কিলোমিটার। 38টা স্টেশনে মোট হল্ট আছে। লং জার্নি কিন্তু বেশ এনজয়েবল। সব স্টেশনে নামা সম্ভব হচ্ছে না কারণ হল্ট টাইম বেশ কম। একটা জিনিস খুব ভালো লাগছে, করিডোরে বেশ কিছু স্টেশন সম্পর্কে ইনফরমেশন দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে। এই দেখো মা, স্টেশন, হ্যাঁ, কানপুর ক্যান্টনমেন্ট। এবার আমরা কিন্তু কানপুরে ঢুকবো। আমরা 1008 কিলোমিটার ক্রস করলাম, আর দেখো কানপুর সম্পর্কেও কিন্তু দেখো এখানে লিখে দিয়েছে। মানে শুধু ট্রাভেল না, সেই সাথে সাথে নলেজও পাচ্ছি আমরা এই জার্নিতে। আমরা এখন কানপুর স্টেশনে এসে পৌঁছলাম। 1008 কিলোমিটার ক্রস করলাম, 10 মিনিটের মতো লেট আছে, আর 10 মিনিটের হল্ট আছে এখানে, কিছুক্ষণ দাঁড়াবে। একটু আমিও ঘোরাফেরা করি কানপুর স্টেশনটা, বেশ ভালো লাগে মাঝে মধ্যে এই স্টেশনগুলো নেমে পড়তে। আগে কিন্তু নামতে বেশ ভয় পেতাম, এখন আর অতটা ভয় করে না নামতে। এখন দুপুরবেলা আমার সঙ্গে বাড়ির লাঞ্চ ছিল, তাই আলাদা করে কিছু কিনিনি, তবে তোমাদের দেখানোর জন্য এখানে প্যান্ট্রি কার আছে, খাবারটা দেখিয়ে দিই। সিটিসি থেকে নেতাজি এক্সপ্রেসে যাবার পথে এই খাবার দুপুরবেলার, আর তার সাথে আছে 2টো রুটি। ঠিক আছে, খাবারের মধ্যে এই যে রাইস, ডাল, এটা হচ্ছে একটা সবজি, আর এই হচ্ছে 2 পিস চিকেন। এখানে 1 পিস, এখানে 1 পিস, 2 পিস চিকেন। আর তার সাথে একটা, এটা বোধহয় আচার বা কিছু একটা দিয়েছে, চামচ দিয়েছে। এই হচ্ছে আইআরসিটিসির খাবার, 180 টাকা উইদাউট বিল। বিল চেয়েছি, বলেছে হাতে লিখে দিতে পারবো, কিন্তু অরিজিনাল বিল দিতে পারবো না। লাঞ্চ সেরে আমার সব থেকে প্রিয় কাজ এডিটিং করতে বসলাম আমার চ্যানেলের জন্য। 1444 কিলোমিটার আমরা ক্রস করলাম। দিল্লিতে আমাদের ট্রেন ঢুকছে, জাস্ট লালকেল্লার পাশ দিয়ে ট্রেনটা এলো। আমি পরে তোমাদের দেখাবো সেটা। একটা খুব দরকারি কথা, বারবার এখানকার স্টাফেরা বলছেন যে গাজিয়াবাদ থেকে সবজি মান্ডি এই পর্যন্ত কিন্তু ভীষণ রিস্ক জায়গাটা, মানে এত চুরি হয়, ফোন হাত থেকে নিয়ে চলে যায়, এরা বারবার সেই কারণে সচেতন করছে। তো তোমরাও যখন এই জায়গাটা দিয়ে যাবে, মনে রেখো গাজিয়াবাদ, তারপরে দিল্লি, তারপরেই সবজি মান্ডি পড়বে। তো এই জায়গাগুলো কিন্তু খুব সতর্ক থেকো। ট্রেন রাইট টাইমে ছিল, কিন্তু দিল্লি স্টেশনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে গেল, প্রায় 30 মিনিটের মতো লেট এখনও পর্যন্ত। দেখা যাক, 1:35 আমাদের ঢোকার কথা, কিন্তু এই রকম যদি লেট হয় কখন ঢুকবো, অনেকটাই দেরি হয়ে যাবে। যাই হোক, শুয়ে পড়তে যাচ্ছি আজকের মতো। গুড নাইট। গুড মর্নিং। আজকে আমরা কিছুক্ষণ বাদেই চণ্ডীগড় স্টেশনে নামবো। একদম রাইট টাইমে আছে ট্রেন, 1:30 ঢুকবে। সব লাগেজ নিয়ে একদম রেডি, মাও রেডি। মা ঠিক আছে তো? 1:30 বাজে এখন, সোনা ঠিক আছে? একদম অনেক দিন ধরে চিন্তা ছিল বল, যে এই সময়টা আমরা উঠে যাব। अमृतसर देहरादून एक्सप्रेस अमृतसर से चलकर लुधियाना, अम्बाला, सहारनपुर, हरिद्वार, গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। একদম রাইট টাইমে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে চণ্ডীগড় থেকে। এবার একদম সোজা যাব আমরা মানালি হয়ে সোলাং। বেরিয়ে পড়লাম চণ্ডীগড় স্টেশন থেকে। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো আর সবাই খুব ভালো থেকো।